নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এই মুহূর্তে আমি রয়েছি অঞ্জন 24শে মহরম কার্যকরী শুভাশঙ্গে। আজ আমরা পৌঁছে গিয়েছি ইতিমধ্যেই শিলিগুড়িতে। একদম আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়িতে আমরা চলে এসেছি ইতিমধ্যে, এবং শিলিগুড়িতে এখানকার মানুষের অভাব অভিযোগের কথা প্রথমে আপনাদের সঙ্গে বলবো, তারপর চলে যাবো সরাসরি 24শে মহরমের প্রাঙ্গণে। দীর্ঘদিন ধরে এই সমস্যা আপনারা ভুগছেন? হ্যাঁ, প্রচুর সমস্যা। এই রাঙামাটির এলাকার বাসিন্দারা এসে মাঠের মধ্যে মনে করেন অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স নিয়ে ফেসে থাকে। প্রচুর অসুবিধা, পেশেন্টের অসুবিধা, পাবলিকের অসুবিধা, যাতায়াতে প্রচুর কষ্ট। মানে রাঙামাটির ওই সাইডের লোকের প্রচুর কষ্ট আর কি, আসা যাওয়া তো কষ্টই, প্যাসেঞ্জার অনেক এখানে ক্ষতিও হয়ে গেছে। তৈরি হয়ে আছে রাঙামাটি ব্রিজ না থাকার জন্য। আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি একেবারে গ্রাউন্ডে এসে, গ্রাউন্ড জিরোতে এসে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে সেই ব্রিজের অবস্থা। শুধুমাত্র রাঙামাটি ওভারব্রিজ না হওয়ার জন্য আজকে এই পরিস্থিতিতে পড়তে হচ্ছে সাধারণ জনগণকে। আপনাদের সাধারণ জনগণের কথাও শোনাবো, আরও কিছু কথা শোনাবো। একেবারে আমাদের সঙ্গে আরও একজনকে আমরা পেয়ে গেছি। আপনার নাম? আমার নাম প্রফুল্ল কুমার সিংহ। দীর্ঘদিন ধরে 5 বছর আগেও সাংসদ কথা দিয়েছিলেন যে এখানে এই ওভারব্রিজটা হয়ে যাবে, তারপরেও এখনো হয়নি, কি বলবেন? এখানে তো খালি ফিতা কেটে যাচ্ছে। আমার বয়সে দেখতেছি 15-20 বছর হয়ে গেল। কয়েকবার উদ্বোধনী অনুষ্ঠানও করেছি। তার মানে এর আগেও আপনাদেরকে এই আমি অনুষ্ঠান করেছি, তো গান বাজনাও করেছি, ফিতা কেটেছিল, অনেক সংসদ আসলো, বিধায়ক আসলো, এমপি আসলো, স্থানীয় আমাদের নেতাগুলো দেখলো, কিন্তু কিছু সমাধান হলো না। কিন্তু আজ 2024 এসেও কিন্তু এখনো পর্যন্ত না ফ্লাইওভার না মানে আন্ডারপাস কিছুই হয়নি। আর প্রত্যেকবার একটা করে চমক আসে। হ্যাঁ, তো এবারও দেখলাম এখানে একটা বোর্ড লাগানো রয়েছে। আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় ওনার ছবি টবিও দেওয়া রয়েছে। তা হলে তো খুবই ভালো, যদি উনি করে দেন তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো ওনার কাছে। আর কারণ কি এইখানটাতে প্রতিনিয়ত যেভাবে যানজট হচ্ছে আর যেভাবে মানুষের সমস্যার সম্মুখীন হচ্ছে, তার দু একটা উদাহরণ আপনি এখানে যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে পরেই পেয়ে যাবেন। আফটার 10 বছরের মধ্যে যদি একটা গ্রাফ দেখা যায়, এখানে প্রচুর মানুষ মারা গেছে। কারণ কি, শুধুমাত্র রেল গেটের জন্য তারা হসপিটাল যাচ্ছে, তারা রুগী, কোনো মানুষ মায়ের ডেলিভারি হয়ে যাচ্ছে, এরকম ধরনের অনেক সমস্যা হচ্ছে। আমরা প্রতিনিয়ত কোনো কাজে বেরোচ্ছি, তো এখানে রেলগেট বন্ধ, 1 ঘন্টা লেট, কাজ হচ্ছে না। তো এটা নিয়ে কোনো সময় আন্দোলন কিছু হয়েছে এখানে? অনেকবারই অনেক কিছু হয়েছে। ওই আমাদের এনআরএল যে যখন হয়নি, মানে তার আগে থেকেও দেখেছি এনআরএল এর গেটের সামনে ঘন্টাতেও মিটিং টিটিং হয়েছে। মন্ত্রীরা এসে ওনারা বলেছে যে এটা করে দেবো হয়ে যাবে। হ্যাঁ, বহুবার ফটো লাগিয়েছিল, তা কোনো কিছু তো আলটিমেটলি হয়নি, এখনো পর্যন্ত দেখিনি। হ্যাঁ, তাই এবার তো দেখছি যে মাপঝোপ অনেক কিছু নিচ্ছে, তারপরে সব কিছু তো টাঙিয়েছে দেখলাম। এটা কি প্রতিবারই এই মাপজোকগুলো হয়? এরকম কিন্তু হয়, প্রতিবারই হচ্ছে? প্রায় সময় দেখি, যখনই ভোটের আগে আগে বা সময় যখনই কোনো সময় আগে আগে এরকম কিছু হয়। যে বিষয়টা ঠিক কি, যে পোস্টারের কথা বলা হচ্ছিল, একেবারে আপনাদেরকে যে পোস্টারটাও একবার দেখাবো। পোস্টারটা একবার দেখুন। এখানে একেবারে বড় বড় করে পোস্টার টাঙানো আছে, যেখানে লেখা আছে থ্যাংক ইউ অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজি অ্যান্ড অনারেবল রেলওয়ে মিনিস্টার শ্রী অশ্বিনী বৈষ্ণবজি ফর স্যাংশনিং রেলওয়ে ওভারব্রিজ আরওবি অন রাঙাপানি। একেবারে রাঙাপানির সাইনবোর্ড টাঙানো রয়েছে, রাজু বিস্তা, একেবারে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। রাজু বিস্তা বড় বড় করে লেখা রয়েছে মেম্বার অফ পার্লামেন্ট দার্জিলিং। কিন্তু প্রশ্ন উঠছে, পোস্টার হলো, প্রতিশ্রুতি হলো, এতগুলো মানুষের ক্ষোভ বিক্ষোভ থাকলো, কিন্তু এখনো পর্যন্ত রাঙাপানি ওভারব্রিজটা হলো না। প্রশ্নটা এখান থেকেই ওঠে। তার কারণ ভোট আসে, ভোট যায়, কিন্তু প্রতিশ্রুতি কোথায়? একেবারে রণক্ষেত্রে পৌঁছে গেছি বলা যেতে পারে, কারণ মহারণের প্রাঙ্গণে একেবারে পৌঁছে গিয়েছি। এই মুহূর্তে রয়েছে আমি অঞ্জন আপনাদের সঙ্গে। একেবারে মহারণ প্রাঙ্গণ কতটা উত্তেজিত হতে পারে রাজ্য রাজনীতি নিয়ে, তার কারণ আপনারা জানেন লোকসভা নির্বাচন অতীব আসন্ন এবং নির্ঘণ্ট, আর কিছুদিনের মধ্যেই প্রকাশ হতে চলেছে। আর ঠিক সেই সময়কালীন অবস্থাতে প্রত্যেকটি প্রতিনিধি দল, প্রত্যেকটি দলের বিভিন্ন রঙের কি বলছেন, তাদের সমর্থকেরা কি বলছেন, জনতা জনার্দন কি বলছেন, সে সব কিছু তুলে ধরবো আগামী 1 ঘন্টায়। এবার একেবারে প্রথমেই আপনাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন
মাননীয় অলোকেশ চক্রবর্তী, সাধারণ সম্পাদক, দার্জিলিং জেলা কংগ্রেস। আমাদের সঙ্গে ইতিমধ্যেই জুড়ে রয়েছেন মাননীয় আনন্দ ঘোষ, তৃণমূল সাধারণ সম্পাদক, দার্জিলিং জেলা ও পঞ্চায়েত সমিতির সভাপতি। আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় তাপস সরকার, অধ্যাপক, প্রাক্তন সভাধিপতি, সিপিএম। এবং আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় কমল ঘোষ, বিজেপির মুখপাত্র। আপনাকেও স্বাগত জানাই, আপনাদের চারজনকেই স্বাগত জানাই ট্রাইব টিভি বাংলায় 24-এর মহারণ কাঠ দখলের সিংহাসন এই শোতে। এবার একেবারে প্রথমেই চলে যাব আমি কমল বাবুর কাছে, তার কারণ এখানে আসবার আগে আমি রাঙাবাণী রেলগেটটা একটু ঘুরে এসেছিলাম, বুঝতে পারলেন? সেখানে গিয়ে যে পরিস্থিতি দেখে এলাম, সেখানকার মানুষজন যা বলছে, সেইটা নিয়ে একেবারে চলে যাব কমল বাবুর কাছে। 2 মিনিট সময় দেব, আপনি আপনার কথা রাখবেন। একেবারে রাঙাপানি নিয়ে আপনার 2 মিনিট সময় শুরু হচ্ছে এখন। রাঙাপানি রেলগেট নিয়ে অলরেডি আমাদের ভারতীয় জনতা পার্টির বর্ষিয়ান নেতা তথা দার্জিলিং লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ, আপনারা দেখেছেন খবরের মাধ্যমে বা টিভির পর্দাতে, যেটা অলরেডি এই যানজট নিরসনের জন্যে সেখানে যে ফ্লাইওভারের যে ব্যবস্থাটা, সেটা কিন্তু অলরেডি কেন্দ্র সরকারের দ্বারাই সেটা কিন্তু অলরেডি পাস হয়েছে। এবং আগামীতে এই এলাকার যে উন্নয়নের জন্যে যে ভারতীয় জনতা পার্টির এবং এই বিজেপি সরকারের যারা প্রতিনিধি রয়েছে, তারা অবশ্যই সদর্থ ভূমিকা নেবে। একেবারে নির্ধারিত 2 মিনিট সময় শুরু হওয়ার শেষ হওয়ার আগে আপনি শেষ করেছেন। আপনার এই উত্তরে আমারও কিছু প্রশ্ন রয়েছে, কিন্তু তার আগে সবাইকে আমি 2 মিনিট করে সময় সুযোগ দেব। আমি তৃণমূল কংগ্রেসের কাছে আসব। এই রাঙাপানি যেখানে গিয়ে একেবারে আমরা যাবতীয় মানুষ যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলি, তারা একেবারে ভিন্ন কিছু কথা বলছেন, যে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত রাঙাপানির মতনই রয়েছে। আপনার 2 মিনিট সময় শুরু হচ্ছে এখন। প্রথমেই ধন্যবাদ জানাবো ট্রাইব টিভিকে আজকের এই এত সুন্দর একটা শো করার জন্য। প্রথমেই রাঙাপানি নিয়ে বলছি। রাঙাপানি আমার বন্ধু যেটা বললেন কমলবাবু, সর্বই মিথ্যে কথা। 2009 সাল থেকে শুরু করে 2009 সালে তাদের প্রতিনিধি এখানকার ছিলেন বিজেপির সাংসদ, তারপরে আসছেন ওনাদের আরেক সমর্থক রাজু বিস্ট, তারপরে লাস্ট এসছেন রাজু বিস্ট এবং তার আগে ছিলেন সুন্দর সিং আলওয়ালিয়া। 2009 থেকে শুরু করে 2024 অবধি তাদের এমপি থাকার পরেও তারা রাঙাপানি রেল স্টেশন এবং শিলিগুড়িতে ঠাকুরনগর রেল স্টেশন কোনোটাই কমপ্লিট করতে পারেনি। আমি নিজে আরটিআই করেছিলাম, আমি নিজে এনজিবিতে ডেপুটেশন দিয়েছিলাম, তারা এখনও পর্যন্ত কোনো কিছু করেননি। এবং আজকেও যেটা উনি বলছেন সেটা সর্বই মিথ্যে কথা। তার বড় কারণ এখনও পর্যন্ত অর্থের কোনো সংস্থান সেখানে আসেনি এবং সংসদে এই বিল এখনও পর্যন্ত পাস করতে পারেনি। একেবারে 2 মিনিট সময় শেষ হওয়ার আগে আপনিও শেষ করেছেন। বলা যেতে পারে এক কথায় এই রাঙাপানি নিয়ে শুধু তৃণমূল কংগ্রেস কিংবা বিজেপি, কংগ্রেস বা বামফ্রন্টের বিষয় না, মূল এজেন্ডা হচ্ছে জনসাধারণ। তার কারণ জনতা জনার্দনের ভোটেই আপনারা ভোটে আসেন, মানুষ আপনাদেরকে সমর্থন করে বলেই আজ আপনারা প্রতিনিধি হতে পারছেন বা আপনারাও শাসন করতে পারছেন। তার কারণ জনতা জনার্দনের ভোট ছাড়া এত কিছু সম্ভব নয়। এবার একেবারে সেম ইস্যু নিয়ে চলে যাব বামফ্রন্টের কাছে। আপনার 2 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আমি প্রথমেই ট্রাইব টিভি বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যেটা হচ্ছে যে রাঙাপানির রেল গ্রেড, এটা একটা বড় সমস্যা। এই সমস্যাটা নিয়ে আমরা যা বামফ্রন্ট করি, যা সিপিএম করি, তারা বহু আন্দোলন সংগ্রাম করেছি। আমরা ওই রেল গেটের পাশে দাঁড়িয়ে অবস্থান করেছি। আমরা বিভিন্ন যে রেলের আছে সেই জায়গাগুলো আমরা চিঠি পাত্রাপাতি করেছি। আমাদের যখন আলিপুরদুয়ারে ডিভিশন অফিস সেই সময় দিয়েছি, কাঠিয়ারে আমরা গিয়েছি। 2009 সালে একবার বামফ্রন্ট সরকার নিজেদের রেলকে বলার পর যখন হচ্ছিল না, তখন বামফ্রন্ট সরকার, আমাদের এখানকার তখন মন্ত্রী ছিলেন মাননীয় অশোক নারায়ণ ভট্টাচার্য, তিনি ওই সেখানটায় রেলগেট করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি ছিলেন সেই সময় রেলমন্ত্রী, তিনি কিন্তু এনওসি দেননি। এনওসি না দেওয়ার কারণে সেখানে রেলগেট হয়নি। আমরা দেখলাম যে কয়েকদিন আগে পত্রিকা দেখলাম
আমাদের এখানকার যিনি সাংসদ তিনি বলছেন যে খুব হয়ে যাবে। আমাকে সেই সময় টিভিতে বলা হয়েছিল, আমাকে সংবাদ মাধ্যম বলেছিল যে এখানটা একটা খুশি খবর আছে, মাননীয় সাংসদ তিনি নাকি রেল ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে সেখানটায় ওভারব্রিজ করবেন, এটা বলেছে। তখন আমি একটা কথা বলেছিলাম, না আসলে বিশ্বাস করা যায় না। বহুদিন হয়েছে, আমাদের বললেন যে এরকম কোনো অর্থের সংস্থান নাকি হয়নি। আসলে এটা হলো জয় শ্রীরাম কিংবা খেলা হবে বা জয় বাংলা, এটা স্লোগান নয়, এটা জ্বলন্ত ইস্যু। কারণ রেলগেটে ওপারে যারা আছে তারা যে কি কষ্ট ভোগ করে সেটা ওই এলাকার মানুষজনই জানে। কারণ আমরা এটাও দেখেছি যে মা একজন মানে প্রেগনেন্ট মা, সে যখন আসছে রেলগেটে ঝামেলাতে পড়ে, রেলগেটে পড়ে সেখানে সন্তান প্রসব হচ্ছে, কত রোগী তারা মারা গেছেন। সুতরাং এটা জ্বলন্ত ইস্যু। এটা নিয়ে সবাইকে আমি আবেদন করব, রাজ্য সরকার কেন্দ্র সরকার যারা আছেন তারা অবিলম্বে এই সমস্যার সমাধান করুক। এটা আমাদের সিপিএমের দাবি, দীর্ঘদিনের দাবি। এই দাবি আজকে আমরা আপনাদের ট্রাইব টিভির মাধ্যমে জানতেছি যে অবিলম্বে ওই পাশে যারা ফাঁসি দেওয়া মানুষ আছে, রেলগেটের পাশে মানুষ, রাঙাপানি ওই পাশে মানুষ যারা আছে তাদেরকে যাতে মুক্ত হয়। সেখানে অনেক কৃষক যারা আপনার বিভিন্ন জায়গা থেকে ওরা তাদের ফসল বিক্রি করার জন্য নিয়ে আসে, শিলিগুড়িতে যায়, বিজনেসম্যান শিলিগুড়িতে নিয়ে যায়, তারা কিন্তু যেতে পারছে না রেলগেটের জন্য। ওদের একটা বিজনেস মার্ক আছে। একদিকে যেমন আমাদের যারা সাধারণ নিত্যযাত্রী হয়রানি হচ্ছে, পাশাপাশি যারা বিজনেস করছেন তাদেরও একটা হয়রানি হচ্ছে। সুতরাং সামাজিক, অর্থনৈতিক এবং মানুষের স্বার্থে অবিলম্বে রেলগেটটা করা উচিত। রেলগেটের যে সমস্যা, সেই সমস্যার সমাধান করা উচিত। বেশ, একেবারে আপনাদের কাছে তুলে ধরলাম বামফ্রন্টের পক্ষ থেকে ঠিক কি বলতে চাইলেন। এবার একেবারে চলে যাব কংগ্রেসের কাছে। কংগ্রেস এই বিষয়ে কি বলবেন? এই যাবতীয় বিষয়, এই যে ইস্যু তৈরি হয়েছে, তৃণমূল কংগ্রেস বিজেপিকে কটাক্ষ করবে, বিজেপি তৃণমূলকে কটাক্ষ করবে। প্রশ্ন আমার একটা জায়গাতেই, ডাবল ইঞ্জিনের কথা বলা হয়, রাজ্য কেন্দ্র ডাবল ইঞ্জিনের কথা বলা হয়, এখানকার সাংসদ তো বিজেপির, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, কি লাভ হচ্ছে? ব্যাপারটা হচ্ছে যে শুধু বিধায়কই শঙ্কর ঘোষ তা না, এই এলাকার যে বিধায়ক, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানকার বিধায়কও বিজেপির, এবং যেই পাশের তিন দিকেই সবকটা বিধায়কই বিজেপির, এবং হচ্ছে যায় রাজু বিস্তা এমপি, সেও বিজেপির। কিন্তু কথাটা হচ্ছে যে যদি এই রাঙাপানির সমস্যা সমাধান তখন হতো যদি রাঙাপানির পাশে একটা রাম মন্দির থাকতো, তাহলে ওরা, কেন কি ওদের তো জয় শ্রীরাম ছাড়া স্লোগান নেই, ওরা হচ্ছে যে রামের মন্দির না হলে ওদের কোনো কিছু কাজ করতে অনুপ্রেরণা পায় না। বিজেপির অনুপ্রেরণা একটাতেই, সেটা হচ্ছে যে মন্দির, মসজিদ, গির্জা, এগুলোই বিজেপির অনুপ্রেরণা। কাজ করার ক্ষেত্রে মানুষকে যে ডেভেলপমেন্ট, কেন্দ্র সরকার ক্ষমতায় এসে যে উন্নয়নের কথা চিন্তা করেছে, বিজেপি কোনোভাবেই উন্নয়নমুখী একটি সরকার নয়। বিজেপি একটা কেবলমাত্র ধর্মীয় উন্মাদনার দল, এবং যে দল শুধুমাত্র ধর্মীয় উন্মাদনা দিয়ে চলে সেই দলের কাছ থেকে প্রগতি বা উন্নয়ন আশা করা যায় না। তাই এলাকার মানুষ দেখেছে গত 15 বছর ধরে এখানে তিনজন এমপি বিজেপির পক্ষ থেকে ছিলেন, এবং তার মধ্যে 10 বছর বিজেপির সরকার থাকলো, কিন্তু এলাকার উন্নয়ন, সেই উন্নয়নের কথা বিজেপির এমপির মুখেও শোনা গেল না, বিজেপির তিনজন এমএলএর মুখেও শোনা গেল না। শুধু ওদের মুখে একটাই কথা শোনা গেল, জয় শ্রীরাম। আর থাকলো বাকি সমস্যা, মূলত এটা দীর্ঘদিনের সমস্যা। এবং এটা সত্যি কথা যে রাঙ্গাপানির এই গেটটার জন্য ওপারের মানুষের যেরকম সমস্যা, গেটের এই পারের মানুষদেরও সমস্যা। যাতায়াতের সময়, অফিস কাচারি করার সময় সঠিক সময় মতন গেট বন্ধ না হলে গেটের চক্করে মানুষের অফিস যেতে দেরি হয়, হসপিটাল যেতে দেরি হয়। উনি বললেন এখনই যে পথের মধ্যে মুমূর্ষ রোগী আটকে পড়ে, এই সমস্যাগুলো আছে। কিন্তু এর জন্য যে উন্নয়নশীল মানসিকতা দরকার ছিল, যে মানসিকতা দিয়ে প্রগতির সাথে কাজ করা যেত, সেই কাজের নিরিখে যদি আমরা দেখি, তাহলে বিজেপির এমপি বা এমএলএরা কখনোই এই ইস্যুটাকে নিয়ে লোকালি কোথাও কোনো ডেপুটেশন বা কোনো জায়গায় নিবেদন বা কোথাও এটা নিয়ে আন্দোলন করা, নিজেদের এমপির কাছে একটা, এখানে যারা রয়েছেন না তারাও দেখাতে পারবে না যে আমরা এই এলাকার মানুষ রাঙাপানির ফ্লাইওভার নিয়ে, রাঙাপানির ফ্লাইওভার নিয়ে তারা যে তাদের এমপিকে কোনোদিন একটা ডেপুটেশন দিয়েছে সেটাও তারা দেখাতে পারবে না। তাদের এমএলএর কাছে যে তারা একটা ডেপুটেশন করেছে, স্থানীয় এখানকার যারা অঞ্চল কমিটি রয়েছেন, ওদের মণ্ডল কমিটি রয়েছেন, তাদের এমএলএরাও তাদের কমিটিও দেখাতে পারবে না যে তাদের বিধায়ক এমপির কাছে তারা একটা আবেদন করেছে। সুতরাং এই যে একটা মানে দল, যেই দলটা শুধু ধর্মীয় উন্মাদনার পিছনে ছুটে বেড়াচ্ছে, তাদের কাছ থেকে আপনি কোনো উন্নয়ন আশা করতে পারেন না। আমরা জানি সাধারণ মানুষের
খুব মানে ক্ষতি হচ্ছে, মানুষ প্রচণ্ড পরিমাণে ব্যথিত। এই গেটটা এখানে যদি মূলত এখানে ফ্লাইওভার দরকার এবং ফ্লাইওভারের জন্য যে কর্মপন্থা আগামী নির্বাচনে, যদি লোকসভা নির্বাচনে কংগ্রেস সরকার করে, আমি দলের পক্ষ থেকে এখানে এই জেলার যে ক্যান্ডিডেট হবেন সেই ক্যান্ডিডেট প্রার্থী যদি জিতে আসে, তাহলে পরে আমরা কংগ্রেসের পক্ষ থেকে প্রতিশ্রুতিবান যে এই রাঙ্গাপানির ফ্লাইওভার আমরা করাবো। এটা আপনাদের সামনে আমরা প্রতিশ্রুতিবান এবং এই প্রতিশ্রুতি আজকে দিয়ে গেলাম। বেশ, একেবারে শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার এই মেগা ডিবেটে শুধু দর কষাকষি হচ্ছে না, সরগরম হচ্ছে না রাজ্য রাজনীতি, এখানে প্রতিশ্রুতিও হচ্ছে। একেবারে বলছেন যে কংগ্রেস সরকার যদি এখানে আসে তাহলে তিনি প্রতিশ্রুতিবদ্ধ এই গেট তিনি তৈরি করবেন। বেশ, একেবারে আমি চলে যাব বিজেপির কাছে। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে, এই ডাবল ইঞ্জিন সরকার, এই একই কথা যেটা আমি অমরেশবাবুকেও বলার চেষ্টা করলাম, কংগ্রেসের থেকেও জানার চেষ্টা করলাম, প্রশ্ন হচ্ছে আপনারা ডাবল ইঞ্জিনের কথা বলেন, আপনারা বলেন যে ডবল ইঞ্জিন না হলে পরে সেই স্টেট বা সেই জায়গা ডেভেলপমেন্ট হয় না। আমার প্রশ্ন একই জায়গাতে, আজ যখন সেখানকার জনগণের সঙ্গে কথা বললাম তখন তারা বলছেন যে দিনের পর দিন, বছরের পর বছর প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, এবং সব থেকে বড় কথা, আমি ঠিক এই রাস্তাতে ঢোকার পথেই একটা বড় সড়ো ব্যানার দেখলাম, সেখানে বড় বড় করে লেখা রয়েছে ঐশিনী বৈষ্ণবের নাম, নরেন্দ্র মোদীর নাম। এটা হবে, কবে হবে? প্রথম আমার কংগ্রেসি বন্ধুকে পরামর্শ দিব এবং সম্মান জানিয়েই পরামর্শ দেব, ওনাকে আরও অধ্যাবসায় করার প্রয়োজন। কারণ উনি জানেই না 50 বছর কংগ্রেস ভারতবর্ষ শাসন করেছে। সেই সময় রাঙাপানি রেলগেটের সংস্করণ কেন করা হয়নি, রাঙাপানির সমস্যার সমাধান কেন করা হয়নি, আমার কংগ্রেসি বন্ধু উনি ভুলেই গেছেন। তাই আমি একটা প্রথম কথা বলছি, ডবল ইঞ্জিনের যে সরকারের কথা বলা হচ্ছে, ডবল ইঞ্জিনের সরকার হলে আমরা সেই কাজ সমান্তরালভাবে করতে পারবো। আমার তৃণমূল কংগ্রেসের যিনি ঘোষবাবু বললেন ঠাকুরনগর রেলগেটের জন্য 2022 সালে 22,000 কোটি টাকা অ্যালটমেন্ট হয়েছে এবং রাজ্য সরকারের অসহযোগিতায় সেখানকার রাজ্য সরকার জায়গা না ছাড়ার জন্য ঠাকুরনগর রেলগেট তৈরি হয়নি। আমি ওখানকার স্থানীয় বাসিন্দা এবং এই যে আপনারা একটা জিনিস আপনাদের মাধ্যম দিয়ে আমার ওই কংগ্রেসি বন্ধুর উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই, আমাদের কথা কম কাজ বেশি। আপনারা দেখবেন খুব শীঘ্রই রাঙাপানি যে ফ্লাইওভার, রাঙাপানির যে যানজট সমস্যা, সেই যানজটের সমস্যা হবে। আমার কংগ্রেসি বন্ধু, আমার তৃণমূলের বন্ধু, তারা চোখে দেখছে না যে মাটিগাড়ার থেকে শালুগাড়া অবধি 6 লেন 4 লেনের রোড হচ্ছে। ওনরা কোনোদিন ভাবতে পেরেছে? ওনরা ভাবতে পারেনি। ওনরা তো আজকে তৃণমূল কংগ্রেসের কাছে তো উন্নয়ন মানে তো পিঠা বানানো, ঘরের রমণী সুন্দরীদেরকে ডেকে নিয়ে রাত 12টার সময় পিঠা বানানো। আর সেই উন্নয়নকারী দলকে সমর্থন কারা করছে? তারা করছে তৃণমূল, ওই কংগ্রেস। তো ওদের নিয়ে যত কথা কম। বেশ, আমি কংগ্রেসের কাছে আসবো। তৃণমূল কংগ্রেসের কাজ, বলতে খারাপ লাগলো বলতে হচ্ছে, পিঠে বানানোকে আপনারা সমর্থন করছেন? আমরা কোনো ধরনের পিঠে বানানো বা গরু চুরি বা বালু চুরি, পাথর চুরি কোনো কিছুকে আমরা সমর্থন করি না। আমরা মনে করি যারা সরকারের ক্ষমতায় থেকে সরকারের ক্ষমতার অপব্যবহার করে, কংগ্রেস সর্বতভাবে তাদের বিরোধী এবং সেই চিন্তাধারারও বিরোধী। একেবারে সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই তাপ উত্তাপ বাড়ছে। সমর্থকদের প্রশ্ন এবার নেব, কিন্তু আসবো একটা ছোট্ট বিরতির পর। কোথাও যাবেন না, দেখতে থাকুন 24-এর মহারণ, কার দখলে সিংহাসন। ফিরে এলাম বিরতির পরে, একেবারে সমর্থকদের কাছে আসবো। কি বলছেন আপনারা? এবার বিজেপির কাছে আসবো, বিজেপিরা কি বলছেন? তৃণমূল বলছে জয় বাংলা, বিজেপি বলছে জয় শ্রীরাম। সাধারণরা কি বলছে? সাধারণের কাছে আসবো, তার কারণ সাধারণের কথা বলতে আজকে এসছি ট্রাইব টিভি বাংলা থেকে 24-এর মহারণ, কার দখলে সিংহাসন নিয়ে। তার কারণ সব দলকে সমর্থন করবে না বা সব দলকে কটাক্ষ করবে, এরকম অনেক ছবি দেখা যায়।
কিন্তু সাধারণ জনতারা কি বলে তাদের কথা কেউ শুনতে চায় না। আমি এবার আশা রাখবো যারা যারা এখানে আছেন তারা প্রত্যেকে এবার 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 প্লিজ এবার আমরা আসবো, সাধারণের প্রশ্ন নেব, নেতার কাছে আসবো, সাধারণের প্রশ্ন নেব, নেতার কাছে আসবো। কে বলতে চাইবেন? আপনার নাম? দিবাকর সরকার। কাকে প্রশ্ন করতে চাইবেন? প্রশ্নটা শোনার ধৈর্য রাখতে হবে, প্রশ্ন শোনার ধৈর্য রাখতে হবে, প্লিজ প্রশ্ন শোনার ধৈর্য রাখুন প্লিজ। সাধারণের প্রশ্নটা শুনতে দিন প্লিজ। বলুন কাকে প্রশ্ন করতে চাইছেন? প্রশ্ন হচ্ছে বিজেপির কাছেও আছে, তৃণমূলের কাছেও আছে। প্লিজ 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 সাধারণের প্রশ্ন শুনতে দিন। প্লিজ আমি রিকোয়েস্ট করছি, প্লিজ সাধারণের প্রশ্নটা শুনতে দিন প্লিজ। আমি রিকোয়েস্ট করছি প্লিজ 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 আমি সাধারণের প্রশ্নটা শুনে নিই প্লিজ। সাধারণের প্রশ্নটা শুনি। বলুন বলুন আপনার প্রশ্ন বলুন। প্রশ্ন হচ্ছে মানে বিজেপির কাছে প্রথম প্রশ্ন, যে যেই বিজেপি গভর্নমেন্ট সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার করলেন, প্রধানমন্ত্রী হলেন, এমপি হলেন, বড় বড় মন্ত্রিত্ব পেলেন, সেই সরকার কি করে যেই লোকদের দ্বারা নির্বাচিত হয় তাদেরকে নাগরিকত্ব বাতিল, আধার কার্ড বাতিল করার মতো কর্মসূচি নিতে পারে? এটাই আমার প্রশ্ন। বেশ, আধার কার্ড কি করে বাতিল করতে পারেন একেবারে বিজেপির থেকেই জানার চেষ্টা করবো। বিজেপিকে প্রশ্নটা করেছেন সাধারণ জনতা, আশা করি আপনি প্রশ্ন শুনতে পেয়েছেন। তিনি বলছেন যে যেই মানুষের ভোটে আজ এমপি এমএলএ হচ্ছেন আপনারা, তারপরে সেই সাধারণ মানুষেরই আধার কার্ড নিয়ে আপনারা নানা রকম সমস্যা তৈরি করছেন, কি বলবেন সেই বিষয়ে? আমি ওনাকে পূর্ণ সমর্থন জানিয়ে এবং ওনাকে সম্মান জানিয়ে একটা কথা বলি। আধার কার্ড সংক্রান্ত যে তথ্য সাধারণ লোককে এই তৃণমূল কংগ্রেস বিভ্রান্ত করছে, যেটা বলা হচ্ছে আপনারা গুগল সার্চ করবেন, নেট থেকে পাবেন। সেটা হচ্ছে এই আধার কার্ডে কিছু তথ্য দেওয়া হয়, যেমন মোবাইলের কানেক্ট করা, আধার কার্ড টু রেশন কার্ডের যোগাযোগ করা এবং ব্যাংকের সাথে সেটাকে সংযুক্ত করা। এটার যে কোনো একটা জিনিস না হলে পরেই কোনো ক্ষেত্রে সেই ব্যক্তিদের কাছে মেসেজ আসছে যে আপনারা আপনাদের এই আধার কার্ডের প্রকৃত তথ্য আপনারা সেটাকে নথিভুক্ত করুন, না হলে পরে হয়তো আপনাদের কার্ডটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। অতএব আমার যিনি আপনার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে? দেখুন, আমার তো এখনো পর্যন্ত কোনো মেসেজ আসেনি, আমার আসেনি, আমার পরিবারের আসেনি, কাউকে আসেনি। হয়তো বা কারোর কাছে মেসেজ এসছে যে প্রকৃত সত্যটা জানতে লাগবে। এই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মধ্যে এই যে সন্দেশখালির এই প্রোগ্রামটাকে, সন্দেশখালি স্ক্যামটাকে ঢাকার জন্যে শুধুমাত্র এই যে আধার কার্ডকে ইস্যু করে তাদের মোটিভেশনটাকে বেশ 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 আমি প্রশ্ন শুনবো। বেশ, আপনার নাম? রঞ্জিত ঝা। কাকে প্রশ্ন করবেন? আমি ভারতীয় জনতা পার্টির যে প্রতিনিধি এসেছেন, আমার প্রশ্ন আপনাকে আমি প্রশ্নের মাধ্যমে একটা কথা বলতে চাই। আপনি যে বললেন আধারটা ডিঅ্যাক্টিভেট হবে, হয়তো সেই চিঠিটা আপনার বাড়িতে জানা নেই, ওই জন্য আপনার কাছে তথ্য নেই। সেই চিঠিতে লেখা আছে ইউ আর নট ফুলফিলিং দি কন্ডিশন টু স্টে ইন ইন্ডিয়া। এইটার আপনি উত্তর দেন। বেশ, জ্বলন্ত ইস্যু সন্দেশখালী ইস্যুও জ্বলন্ত ইস্যু, কিন্তু আধার কার্ডের ইস্যুও জ্বলন্ত ইস্যু। আমি আধার নিয়ে এই প্রশ্নের উত্তরটা আপনার থেকে নেব। না, উনি বাস্তব কথা বলেছে, উনি অবাস্তব কোনো কথা বলেনি। কিন্তু এই বাস্তবের মধ্যে অবাস্তবটা লুকিয়ে রয়েছে যে আমার মনে হয় আমার ওই দাদা সেই চিঠিটা যেটা পড়েছেন, যদি কোনো ব্যক্তির এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে, আমি ওনাকেই বলবো আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার সাথে তারা দেখা করবে। কারণ শোনা, আমি প্রথম কথা হচ্ছে একটা জায়গা
এক মিনিট শোনার ধৈর্য। ভারত সরকারটা কি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বাবার সম্পত্তি, যে কার্যকর্তার সঙ্গে আমাদের যেই বক্তব্য সেটা হচ্ছে যে একটা কার্ড সেটা সরকারিভাবে দেওয়া, সেটার জন্য ভারতীয় জনতা পার্টির কাছে কেন যাওয়া হবে? কেন কার্যকর্তার সঙ্গে দেখো, সরকারি অফিসের কাজের জন্য কার্যকর্তার সঙ্গে কথাটা পুরো শুনতে হবে। আমরা সারা বছর দেখে আসছি আধার কার্ডে লিঙ্ক করানোর জন্য ব্যাংকে গিয়ে আধার কার্ডে লিঙ্ক করতে হচ্ছে। আমরা দেখে আসছি গ্যাসের গিয়ে আধার কার্ডে লিঙ্ক করতে হচ্ছে। আমরা দেখে আসছি ব্যাংকের যে কাগজপত্রগুলো রেশন কার্ডের জন্য আধার লিঙ্ক করতে হচ্ছে, সেই আধার কার্ড যদি ভুল থেকে থাকে তাহলে তখন তারা কেন চিঠিটা করলো না? তখন চিঠিকারা কেন বললো না যে আধার কার্ডে কোনো ভুল রয়েছে? আজকে যখন মানুষ ব্যাংকের টাকা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় লাইন দিয়ে আধার কার্ডকে লিঙ্ক করানো হলো, আজকে ওনারা বলছেন আধার কার্ড বাতিল। আধার কার্ড বাতিল কেন করা হবে তার জবাব না না, একটা আধার কার্ড বাতিল করছে, জনগণ বিভ্রান্ত, যেখানটা জনগণ কোথায় যাবে? সেখানে যদি আমার বন্ধু বলে যে আধার কার্ড তোমার বাতিল হচ্ছে, সেটা সংশোধন করার জন্য তুমি একজন ভারতের বিজেপির কোনো নেতার কাছে যাও, এর থেকে দুর্ভাগ্যের কোনো কথা নেই, এটা কখনো মানা যায় না। খুব খুব ক্যাটাগরিক্যালি ব্যাপার। বিজেপির চক্রান্তটা খুব পরিষ্কার। প্রথমে বলছেন যে আপনি ভারতীয়ত্ব হওয়ার যে ফুল ক্রাইটেরিয়া সেটা ফুলফিল করেননি, সেই জন্য যদি আধার বাদ যায়, কালকে সবার নাম ভোটের থেকে বাদ যাবে, তার মানে বিজেপির বিরোধী লোকদের ভোটের থেকে নাম কাটার একটা প্রথম চক্রান্ত আধার কার্ড থেকে এভাবে নামটা কাটা। বেশ 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 একটা ছবি দেখাতে চাইছেন তো আপনি, আপনারা চিঠি দেখাচ্ছেন, দেখান চিঠিতে কি আছে, চিঠিটা কোথায়? বেশ, একেবারে একেবারে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, বিজেপি সমর্থকের কাছে যাব, বিজেপি সমর্থকের কাছে যাব। আপনার নাম প্লিজ, প্লিজ আপনার নাম? আমার নাম বাপ্পা জগদীশ রায়। বলুন। আমার বামপন্থী যে প্রতিনিধি এসছেন এখানে, এবং তার সাথে যে কংগ্রেস প্রতিনিধি বন্ধু এবং আরেকটি হচ্ছেন যিনি আসছেন, তাদের কাছে আমার একটাই প্রশ্নটা হলো, পশ্চিমবঙ্গে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে বাম এবং কংগ্রেস লড়াই করছে, কিন্তু বর্তমান সময়ে এই যে আসন্ন লোকসভা নির্বাচনে বাম, কংগ্রেস এবং তার সাথে আপনার হচ্ছে তৃণমূল, এদের বর্তমান অবস্থানটা কি আমরা জানতে চাচ্ছি। বেশ, আপনার নাম? আপনার নাম? নীলকমল সাহা। বলুন কি বলছি, বুম না বিজেপিরা যে হিন্দুত্ব ইয়ে দিয়ে মানুষকে বুঝাচ্ছে, ভুল বোঝাচ্ছে, কিন্তু হিন্দুদের আধার কার্ড বাতিল করে দেওয়া হলো। তাদের যে প্রবাসী ভাই যারা দিল্লিতে কাজ করে, তাদের টাকা অনলাইনে আসতো, তাদের পরিবার খাইতো, সেই টাকাটা বন্ধ হয়ে গেছে। মমতা ব্যানার্জি তাদের ইয়ে দিচ্ছে যে আমি একটা বিকল্প কার্ড দেবো, ব্যাংকের ব্যবস্থা করে দেবো, কিন্তু কোনো বিজেপি ভাইয়ের মুখে এখনো শোনা যায়নি সেই কথাটা। কিন্তু তারা কাজের পাশে যাওয়া দাঁড়ায়নি যে আপনার বাড়িতে খাবার আছে কি না আছে, ব্যাংক থেকে টাকা উঠাতে পারতেছেন না, কিভাবে চলবেন, এই সাজেশনও দেয়নি। বেশ বেশ বেশ, আমি বিজেপির কাছে আসবো, প্রশ্নের উত্তর নেব। প্রশ্নের উত্তর বল না, ওনার প্রশ্ন মানে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, শোনা যাচ্ছে না। আমি শুধু উনি প্রশ্ন করছেন যে আধার কার্ডে বারবার করে রেশনের কার্ডে বিভিন্ন জায়গাতে লাইন দিতে হচ্ছে, আধার কার্ড আপনারা লিঙ্ক একের পর এক লিঙ্ক করিয়ে যাচ্ছেন, সেটাই ওনার প্রশ্ন। শুনুন, অনেকেই যখন প্রথম আধার কার্ডটা করেছিল এত টাইটেরিয়া ছিল না, যার জন্য অনেকেই হয়তো সমস্ত ডকুমেন্টস তখন জমা দিতে পারেনি। এবং আমার কংগ্রেসি বন্ধু চিৎকার চেঁচামেচি করছিল আমার একটা কথায়, আমার কথা শেষ হওয়ার আগে আপনারা আপনাদের মাইক্রোফোন আমার থেকে সরিয়ে নিয়েছিলেন। না না না, আমরা সবাইকে বলার সুযোগ দিই। আমার কথাটা আপনারা শেষ করতে দেননি। প্রথম হচ্ছে, আমি কখনোই বলিনি যে বিজেপির সাথে দেখা করতে, আমি বললাম যে আমাদের সাথে কন্ট্যাক্ট করুক, কারণ ওনারাই বলছেন যে এই এলাকার বিধায়ক বিজেপির, শিলিগুড়ি বিধানসভার বিজেপি বিধায়ক, এখানকার এমপি বিজেপির। তো আমরা বলছিলাম যদি এই ধরনের কোনো সমস্যা হয়, জনপ্রতিনিধি হিসাবে প্রত্যেকটা নাগরিকের জবাব দেওয়ার অধিকার এই এমপি এবং এমএলএ রয়েছে। তাই এই জনগণের যদি কোনো আধার সংক্রান্ত ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে পরে আমাদের লোকাল নেতৃত্বের সাথে গেলে পারে এমপির সাথে বসাবে, এমএলএর সাথে বসাবে। আমার বন্ধু তো বাংলা ভাষাটাই ঠিক মতো জানে না।
বেশ 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 একেবারে সবার উদ্দেশ্যে বলছি, সম্মানের সাথে বলছি, মেগা ডিবেটে কেউ যদি ভেবে থাকেন যে তার কাছে শুধুমাত্র মাইক্রোফোন থাকবে, এটা ভুল ভাবনা। আমি সবার উত্তর নেব, সবার উত্তর নিতে এসেছি। প্লিজ বলুন। ওনাদের যেই বক্তব্যটা, ওনারা বললেন যে ভারতীয় জনতা পার্টির কাছে যেতে হবে, এই বক্তব্যে আমি বিরোধিতা করছি এবং উনি এই বক্তব্যটাকে উইথড্র করতে হবে যে ভারতীয় জনতা পার্টি নয়। যদি কোনো আধার কার্ডে ভুল থেকে থাকে তিনি প্রশাসনের দ্বারস্থ হবে। উনি একজন জনপ্রতিনিধি, উনি একজন দলের প্রতিনিধিত্ব করতে এসে যে কথা বলছে তাতে উনি একটা জিনিস পরিষ্কার যে নির্বাচনে মানুষকে ভয় দেখানোর জন্য বিজেপির এই তাস মানুষকে খেলে দিচ্ছেন, যাতে মানুষ ভয়ে বিজেপির শরণাপন্ন হয়। যারা বলছে আমরা এনসিআর করব, যারা বলছে আমরা ভারতীয় মানুষকে আমরা মুসলিমদের বের করে দেব। ওটা আই থিঙ্ক আপনি বোধহয় সম্ভবত এনআরসির কথা বলছেন। হ্যাঁ, আপনি বোধহয় সম্ভবত এনআরসির কথা বলছেন। আমি এনআরসি থেকে শুরু করে আমরা সবকটা কথাই বলছি। যেই জায়গাটায় দাঁড়িয়ে থেকে ওনারা যে অভিযোগগুলো তুলছেন যে এনআরসি থেকে শুরু করে তাদের এই প্রক্রিয়াটা প্রথমেই তারা চাইছে যে কিছু মানুষকে আধার কার্ডটাকে বাতিল করে দিয়ে তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে বিজেপির শরণাপন্ন করা এবং তাদেরকে বলবে আপনার কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে, আপনি আসুন বিজেপিতে সমর্থন করুন। নাহলে একজন জনপ্রতিনিধি আমার মনে হয় আমার দাদা ভাই আমার বক্তব্যটা পুরা শোনেনি। আমরা বলেছিলাম, আমি একটা কথাই পরিষ্কার বলেছি যে এখানের যে এমএলএ, এখানকার যে এমপি, তারা সকলেই ভারতীয় জনতা পার্টির টিকিটে জয়ী। আমি কখনোই বলিনি যে তারা ভারতীয় জনতা পার্টির। একটা এমএলএ এমপি। বেশ বেশ আপনার কথা শুনবো। বলুন আপনার নাম। আমার নাম রেখা মল্লিক। প্রশ্ন। হ্যাঁ, প্রশ্ন একটাই কি আমাদের মনে করেন যারা বিজেপিতে যাবে তারা একদম ধোয়া মুছা পরিষ্কার, আর যারা ওনার বিরোধিতা করবে তারা কিন্তু দেশদ্রোহী। এটাই বেশ বেশ আমি একেবারে চলে যাব। বলুন। এই যে উনি প্রক্রিয়াটার কথা বলছেন না, বারবার উনি ওনার কথাটা উল্টাচ্ছেন। প্রথমবার বিজেপির প্রতিনিধি একটা কথা বলল যে বিজেপির যারা কার্যকর্তা আছে তাদের কাছে, তারপরে বলল বিজেপির যারা লোকাল নেতৃত্ব আছে তাদের কাছে। ঘুরে ফিরে উনি চাচ্ছেন যে এই ধরনের প্রতারণা করে বিজেপি সমস্ত আধার কার্ডগুলো নিয়ে মানুষকে ভয় দেখাবে, সেই লোকগুলা ভয় পেয়ে বিজেপির লোকাল নেতৃত্ব এবং কার্যকর্তাদের কাছে যাবে, তারপরে তাদের নামগুলো আবার ঠিক হবে। এইভাবে ভোটগুলোকে ক্যাপচার করার একটা ষড়যন্ত্র চলছে। এটা কেন্দ্র সরকার এবং বিজেপি মিলে ঝুলে করার চেষ্টা করছে। কোনো পরিস্থিতিতেই আমরা বাংলার মানুষ এই ফাঁদে পা দেব না। বাংলা থেকে তোমরা লেজ গুটাও, বাংলায় তোমাদের কোনো জায়গা নেই। বেশ বেশ বিজেপির কাছে যাব। আপনার নাম? প্রদীপ দেবনাথ। বলুন। আমার একটাই কোশ্চেন টিএমসি বা কংগ্রেসের যিনি রয়েছেন তাদের কাছে, যে আপনারা কয়েকদিন মানে পরশুদিন খবরে দেখেছেন সন্দেশখালীতে আমাদের ব্রাত্য বসু বলেছিল যে 7 দিনের মধ্যে শেখ শাহজাহান ধরা পড়ে যান। কুণাল ঘোষও বলেছিলেন। তো ওনাদের হাতেই কি ছিল শেখ শাহজাহান, যার জন্যই কি 7 দিন কেন 1 দিনের মধ্যে ধরা পড়লো? বেশ 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 সন্দেশখালী। দেখুন, প্রথম কথা হচ্ছে সন্দেশখালী শুনতে দিন, শুনুন। উত্তরটা শোনার ধৈর্য রাখতে হবে। আমি সবাইকে বলবো উত্তর শোনার ধৈর্য রাখতে হবে। প্লিজ। আপনারা বলছেন সন্দেশখালীতে কি হয়েছে? আপনাদের সাজানো কিছু লোককে মুখে কাপড় দিয়ে সেখানে বলা হচ্ছে আমাদেরকে পিঠে বানাতে বলা হচ্ছে। আপনাদের কোনো মহিলাকে এখানে কেউ মুখে কাপড় দিয়ে বসে আছে? কেউ নেই। তাহলে সেখানে এই প্রতিবাদ জানানোর সময় মুখে কাপড় কেন? নাম্বার 1। নাম্বার 2, দীর্ঘ 6 মাস থেকে মণিপুর জ্বলে যাচ্ছে, সেখানে কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই মণিপুরে যাচ্ছে না? মণিপুরে কয়েকজন মহিলাকে উলঙ্গ করে যখন রাস্তায় মিছিল করা হয়েছে তখন আমার এই বিজেপি বন্ধুরা কোথায় ছিল? তার প্রতিবাদ করতে কেন সেখানে বিজেপি নেতৃত্বরা যায়নি? কেন সেখানে রাজনাথ সিংহ যায়নি? কেন সেখানে অমিত শাহ যায়নি? কেন মণিপুরে এখন অন্ধকারে পড়ে আছে? কেন মণিপুরের মানুষেরা কেন লজ্জিত হচ্ছে? মণিপুরে কেন এখনো পর্যন্ত নারী ধর্ষিত হচ্ছে? মণিপুরের মানুষ বড় আশ্চর্য ব্যাপার এবং সত্যি অত্যন্ত দুর্ভাগ্য, একজন সাংসদ জানে না যে ভারতবর্ষের ধারা কতগুলা রয়েছে। বলছে
174 ধারা জারি রয়েছে, তাই আমরা সন্দেশখালিতে যেতে পারিনি। 174 ধারা। তো আমি তৃণমূল কংগ্রেসের বন্ধুর কাছে প্রশ্ন করতে চাই, তৃণমূলের সমর্থকের কাছে প্রশ্ন করতে চাই, আগে ভারতবর্ষের সংবিধান সম্পর্কে জানুন, আগে আপনাদের এমপিদেরকে সংবিধান সম্পর্কে জানান। এক মিনিট প্লিজ। প্রশ্ন হচ্ছে 144 ধারা আর 174 ধারা দুটো কি সেম? আমি একটা কথা আপনাদের কাছে একটা বলতে চাচ্ছি। 2014 সালে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসছিল বলেছিল আমরা গরিবদের স্বার্থে। আজকে গরিবদের স্বার্থ ইয়েকে যখন জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলা হলো কোটি কোটি লোকের, সেই অ্যাকাউন্টে টাকা ঢোকালো, সেই জিরো ব্যালেন্সের টাকা দেওয়া গেল কোথায়? 15 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, গেল কোথায় 15 লক্ষ টাকা? বেশ কোটি কোটি হবে, কোটি কোটি না, ওনাকে বাংলার কাছে তৃণমূলের সবগুলোই চোর শিখে ওনাকে দিচ্ছে রেশন, এতদিন ধরে বসে রেশন খাচ্ছে। বেশ কে বলবেন? বলছিলাম, আচ্ছা, বিজেপি প্রতিনিধির কাছে আমার প্রশ্ন শুনবেন, প্রশ্নের উত্তর দেবেন, অন্য টপিক ঘোরাবেন না। ওই 174 144 এসব বলবেন না। মণিপুরে আজকে 6 মাস থেকে মণিপুর চলছে। গতকালকে পুলিশের কমান্ডেন্ট কিডন্যাপ হয়ে গেছে। আপনার মুখ্যমন্ত্রী ওখানে আছেন, ওনার সমর্থকরা পুলিশের, সেখানে তো ডবল ইঞ্জিন সরকার, সেখানে কেন কিছু নেই, অ্যাকশন নেওয়া হলো। লজ্জা, আপনারা নারীর পাশে থাকেন, আপনাদের সব থেকে লজ্জা, বিজেপি সরকার লজ্জা, ছি বিজেপি। মধ্যপ্রদেশে শ্রমিকদের মৃত্যু দেখিয়ে সরকারি অনুদান লুট চলছে, সিবিআই ইডি কি করছে? প্রশ্নটা আরেকবার বিজেপির জন্য, এই প্রশ্নটা আরো একবার আপনার কাছ থেকে শুনবো প্লিজ। আজকে সংবাদ মাধ্যমে প্রকাশিত, প্লিজ প্রশ্নটা শোনা ধৈর্য রাখতে হবে। আজকের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে মধ্যপ্রদেশে শ্রমিকদের মৃত্যু দেখিয়ে সরকারি অনুদান লুট চলছে, সেখানে সিবি এবং ইডিআই কি করছে? বেশ, মধ্যপ্রদেশে লুট, সিবিআই ইডি কি করছে? একদম সত্য কথা। আমি ওনাকে উদ্দেশ্য করেই কথাটা বলবো। ওনারা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট কেন চলে যাচ্ছে? ওনারা বাংলা জ্বলছে, বাংলা আজকে অগ্নিগর্ভ, বাংলার মায়েরা আজকে ধর্ষিত হচ্ছে। ওনারা বাংলা নিয়ে প্রশ্ন করুক, বাংলাতে কেন এই অরাজকতা চলছে? বাংলার মায়েরা আজকে তৃণমূল কংগ্রেসকে লোক দেখে ঝাড়ু এবং ঝাঁটা নিয়ে আজকে সেই জায়গাতে সন্দেশখালিতে তাড়া করছে। ওনারা পশ্চিমবঙ্গের বাইরে কেন চলে যাচ্ছে? আমি যদি সেইটাই বলি, আজকে উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গের বাইরে কেন চলে যাচ্ছে? ওনার কাছে আমার একটা অনুরোধ, মণিপুরটা কি ভারতবর্ষের বাইরে? যেমনি পশ্চিমবঙ্গ, তেমনি বিহার, তেমনি বাংলা, তেমনি উত্তরপ্রদেশ, সমস্তটা ভারতবর্ষে একটা যুক্তফ্রন্টীয় সিস্টেমের মধ্যে আমরা আছি। সেখানে আমাদের বক্তব্য যে সন্দেশখালি নিয়ে ওনাদের প্রশ্ন, সন্দেশখালি যারা অভিযোগ করছে তারা কেন মুখে কাপড় বেঁধে করছে? মুখে কাপড় খুলে না, যেটা হচ্ছে আজকে রাজ্য সারা দেশ দুটো জায়গায় আজকে একটা ভয়ঙ্কর অবস্থা চলছে। কেন্দ্র এবং রাজ্য কোনো সরকারই তাদের দায় এড়াতে পারে না। কারণ আমরা পশ্চিমবঙ্গে যা ঘটছে, উত্তরপ্রদেশ তাই ঘটছে, গুজরাটে তাই ঘটছে, মণিপুরে তাই ঘটছে। সুতরাং আমাদের যে রাজ্যের যে সরকার সন্দেশকে দায় এড়াতে পারে না। মণিপুর নিয়ে বিজেপি সরকার মণিপুরও আছে এবং রাজ্যও আছে, কেন্দ্র আছে, দায় এড়াতে পারে না। সুতরাং এইসব কথা বলে মানুষ আজকে জ্বলন্ত সমস্যা, মানুষ অনেক সমস্যা, কাজ নেই, বেকার মানুষ, মানুষের কোনো কাজ নেই, মানুষ স্বাস্থ্য পাচ্ছে না, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আজকে ছেলেমেয়েরা ড্রপ আউট হচ্ছে, এই সমস্ত দিক নেই। অথচ আমরা দেখতে পাচ্ছি অনেক সমস্যা তৈরি করা হচ্ছে। এই সমস্যার বিরুদ্ধে আমরা চাইছি রাজ্য এবং কেন্দ্রে যে সরকারগুলো আছে এই সরকারের বিরুদ্ধে লড়াই। একজন বলছিলেন না যে বামফ্রন্ট অবস্থানটা কি? আমরা বলছি বামফ্রন্টের অবস্থান এই, কেন্দ্র থেকে বিজেপি হটাও, রাজ্য থেকে তৃণমূল হটাও, এটা বামফ্রন্টের অবস্থান। আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যারা লড়াই করবে তাদের সঙ্গে নিয়ে আমরা লড়াই করব, এইটা আমাদের লক্ষ্য। কারণ আমরা মনে করি যে শ্রমিকদের
তাদের চমন করা হয়েছে, কৃষককে তাদের জাহির করা হয়েছে, শ্রমিক কৃষক উভয়কে আজকে অন্ধকারের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা মনে করি রাজ্য এবং কেন্দ্রের যে সরকার আছে এই সরকারের বিরুদ্ধে তীব্র লড়াই সংগ্রাম করা এবং নতুন একটা করে সরকার তৈরি করা, সে লড়াই হচ্ছে আগামীতে। বেশ বেশ বেশ, সবাইকে সুযোগ দিয়েছিলাম। এবার আমার প্রশ্ন বিজেপির কাছে, তৃণমূলের কাছে, কংগ্রেসের কাছে, বামফ্রন্টের কাছে। এবার আমার প্রশ্নবান আপনাদেরকে নিতে হবে। অনেক হলো সমর্থক, অনেক হলো জনতা, এবার আমার প্রশ্নের উত্তর আপনারা দেবেন। আমার প্রথম প্রশ্ন তৃণমূল কংগ্রেসের কাছে। তৃণমূল কংগ্রেস থেকে বলা হলো যে সন্দেশখালী কাণ্ডে কেন সেখানকার মা বোনেরা, যদি সত্যি সত্যি তাদের অভিযোগ সঠিক হয়ে থাকে, তাহলে তারা কেন মুখে কাপড় বেঁধেছিল? আপনাকে একটা কথা শুধু বলতে চাইবো যে যারা মুখে বিভিন্ন রকম কাপড় পরেছিলেন তারা আসলে সংবিধান মানছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় আপনাকে মনে করানোর চেষ্টা করব, তারা বারবার বলছিলেন তারা ভয় পাচ্ছেন, তারা যদি আজ কিছু ফ্ল্যাশ করে বা কিছু বলে দেয় তাহলে পরবর্তীকালে তাদের জীবনের অনেক রিস্ক থাকতে পারে। আমার মনে হয় এরপরে আপনার নিশ্চয়ই কিছু উত্তর থাকবে। আপনার উত্তর? আপনি যেটা বললেন যে সংবিধানকে রক্ষা করার জন্য হচ্ছে, আমি ধন্যবাদ জানাবো আপনার এই বক্তব্যটাকে। মণিপুরে যখন হলো তখন আপনি যাচ্ছেন না সংবিধান রক্ষা করার দায়িত্ব? সেখানে তো ডাবল ইঞ্জিন রয়েছে, সেখানে আপনি কেন যাচ্ছেন না? সেখানে কি আপনার সেটা কি নারী নয়, তারা কি মহিলা নয়? এবার সন্দেশখালীর কথা বলছি, যারা সন্দেশখালী নিয়ে এত লাফালাফি করছে তাদের কাছে একটাই প্রশ্ন, সংবিধানকে আপনারা রক্ষা করছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু তারা এখন কি করে বলছে, দুদিন আগে কেন তারা বলতে পারেনি? সেখানে তাদের নিরাপদ সর্দার, তাদের সেখানে বিকাশ সিং, সেখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস সবারই লিডার সেখানে ছিল। তারা কেন ততদিন ঘুমিয়েছিলেন? তারা কেন প্রতিবাদ করতে পারেনি? তারা কেন বিরোধী দলের ভূমিকাটা পালন করতে পারেনি? তারা এগুলো সমস্তটাই মিথ্যে কথা, এগুলো সব ভাওতা, এগুলো তাদেরকে সাজিয়ে আগামী নির্বাচনটা কি করে পার করবে তারই একটা অজুহাত খোঁজার জন্য সন্দেশকালীর মানুষকে মুখে মুখোশ পরিয়ে দিয়ে বিভিন্ন রকমের বিভ্রান্ত ছড়িয়ে সারা বাংলাকে অশান্ত করার একটা চক্রান্ত মাত্র, এছাড়া আর কোনো কিছু নয়। তা সম্পূর্ণ ভুয়ো মিথ্যা। যদি কেউ অপরাধ করে থাকে আইন তার সাজা দেবে। আমরা সমস্তভাবে একটা কথা বলতে পারি, যদি কেউ অন্যায় করে সে তার সাজা অবশ্যই পাবে, আমরা তার পক্ষে নই। বেশ, একেবারে তৃণমূল কংগ্রেসের প্রশ্ন এবং উত্তর আপনাদের সামনে তুলে ধরলাম। এবার বিজেপির কাছে আমার প্রশ্ন রয়েছে, বিজেপির প্রশ্ন শুনতে হবে তো, বিজেপির কাছে প্রশ্ন প্লিজ শুনবো। বিজেপির কাছে প্রশ্ন আমার একটাই, আপনারা বলছেন যে তৃণমূল কংগ্রেস, প্লিজ বিজেপির কাছে প্রশ্ন রাখবো, তৃণমূল কংগ্রেসের দিকে আপনারা বলছেন যে রাজ্য পেরিয়ে বাকি সব জায়গাতে তারা যাচ্ছেন। আমার প্রশ্ন আপনার কাছে একটাই, যখন আপনারা বাকি সব স্টেটের কথা তোলেন তখন কোথায় যাদের এই মানদণ্ড? প্রথম কথা হচ্ছে, আমার মনে হয় আজকের এই যে রাজনৈতিক তরজা, এই রাজনৈতিক তরজা পশ্চিমবঙ্গের সামগ্রিক প্রেক্ষাপট নিয়ে এবং 2024-এর মহরম এইটা নিয়েই সম্ভবত ছিল। দেখুন, ভারতবর্ষের বাকি রাজ্যে কোথায় কি হচ্ছে সেটা তৃণমূল কংগ্রেসের থেকে অন্তত ভারত সরকারের শিক্ষা নিতে লাগবে না। যেখানে বিরোধী দল নেতা ঢুকতে পারে না, যেখানে একজন সাংসদ সেখানে ঢুকতে পারে না, বিরোধী দলের সাংসদ ঢুকতে পারে না, তাদের থেকে আমরা কি আশা করতে পারি? উনি বললেন তৃণমূল কংগ্রেসের দাদা বললেন যে সেখানে এই যে সন্দেশখালীর ঘটনা বিজেপি আগে কেন বলেনি? আরে সেখানে তো বিজেপিকে ঢুকতেই দেওয়া হচ্ছে না, তো বিজেপি সেটাকে তুলে ধরবে কি করে? বিজেপিকে তো ঢুকতে দেওয়া হবে। আরে 10 কিলোমিটার আগের থেকেই তাদের গাড়ি আটকে দেওয়া হচ্ছে, সেই জায়গাটা বিজেপি কি করে যাবে? আমার মনে হয় বেশ বেশ বেশ। এবার বামফ্রন্টের কাছে প্রশ্ন রয়েছে। বামফ্রন্ট থেকে বলা হলো যে রাজ্যে তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রে বিজেপি সরকারকে যারাই সরাতে সমর্থন করবেন তাদের সঙ্গেই রয়েছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়া জোটের সময় তখন আপনারা তৃণমূল কংগ্রেসের হাতটা কেন ধরতে চেয়েছিলেন? না, ইন্ডিয়া কোনো জোট না, একটা প্ল্যাটফর্ম ছিল। সেখানে বলা হয়েছিল যে বিজেপি যেভাবে প্ল্যাটফর্মে কি, তার মানে প্লিজ 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 প্ল্যাটফর্মে কি তাহলে আপনারা একসাথে একই ট্রেনে উঠতে চেয়েছিলেন? না, প্ল্যাটফর্মে তো আপনার যায় সবাই,
সেখানে গিয়ে বিভিন্ন ট্রেনে বিভিন্ন জন ওঠে। এবার যেটা হচ্ছে আপনারা এক ট্রেন ধরতে চেয়েছিলেন। না না না, আমরা পেয়েছি আমাদের একটা লক্ষ্য, যেমন কংগ্রেস, জাতীয় কংগ্রেস স্বাধীনতা আন্দোলনে একটা প্ল্যাটফর্ম ছিল, সেই প্ল্যাটফর্মে সমস্ত ধরনের মানুষ ছিল, সমস্ত মতধর্ষের মানুষ ছিল। আমরা চাই যে বিজেপি সরকারের জন্য আজকে মানুষে হানাহানি সাম্প্রদায়িককরণ, যে বিজেপি সরকারের জন্য আজকে আমাদের ক্ষুধা সূচকে 111 নম্বরে, পাকিস্তানের নিচে আমরা, বাংলাদেশের নিচে আমরা, লজ্জা করে না আমাদেরকে? আমরা ভারতবর্ষের লজ্জা হচ্ছে না? ক্ষুধা সূচক আমরা 111 নম্বরে, সে বিজেপিকে হাত কৃষকদের মারার জন্য বিহারে কৃষকরা দিনের পর দিন বর্ডারে থাকে এবং কৃষকরা বাধ্য করে বিজেপিকে বীর প্রত্যাহার করতে। লজ্জা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংক্রান্ত তার বিরোধী ছিল, কেন বীর প্রত্যাহার করে জবাব দেন? বিজেপি বলতে জবাব দেবেন। আমার পাশে যিনি রয়েছেন অত্যন্ত শিক্ষিত ভদ্রলোক, ওনার হয়তো এই বিষয় সম্পর্কে জানা উচিত ছিল। অর্থাৎ এই যে এখানে দাঁড়িয়ে অন ক্যামেরায় উনি যে মিথ্যা একটা তথ্য দিচ্ছেন, সেটা অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার। আজকে ভারতবর্ষ গোটা বিশ্ব শাসন করছে, বিশ্ব গুরুর আসনে বসিয়েছে নরেন্দ্র মোদী, যাকে কোন মিথ্যা কথা? 111 নম্বর বলুন, যে 111 নম্বর ক্ষুধা সূচক 111 নম্বর কিনা বলুন, কৃষি বিল প্রত্যাহার হয়েছে কিনা বলুন, কৃষকদের মিথ্যা প্রচার হয়েছে কিনা বলুন, এগুলো মিথ্যা তো বলছি কিনা। বেশ 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 এবার শেষ প্রশ্ন কংগ্রেসকে করব, তারপর আবার সমর্থকদের কাছে যাব। কংগ্রেসের কাছে একটা প্রশ্ন রয়েছে, আপনারা প্লিজ। সেটা আপনাকে বুঝতে হবে। উনি কত কোটি টাকা দামের চড়ে জাহাজে উনি বিদেশে যান, কত লাখ টাকার উনি যে জ্যাকেট পরেন, সেটা দেখতে হবে। আজকে ভারতবর্ষে কালিমুক্ত হচ্ছে, বিদেশ থেকে যখন আসছে কয়েক হাজার কোটি টাকার রাস্তা বানানো হয়েছে, ব্যারিকেড দিয়ে তাদেরকে দেখানো হয়েছে প্রতিনিধিদের। আমার প্রশ্ন বিজেপির বন্ধুদের কাছে, আমার প্রশ্ন, নরেন্দ্র মোদী বারবার ভারতবর্ষের মানুষদের যেভাবে ঠকাচ্ছে, ভারতবর্ষের ইতিহাস জানতে হবে। ঠকাচ্ছে, যুবকদের চাকরি দিচ্ছে না, যুবদের অগ্নিপথ দিয়ে ঠকাচ্ছে। আপনারা দিচ্ছেন? এক মিনিট আপনারা প্লিজ 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 আপনারা যুবকদের চাকরি দিচ্ছেন? আমরা চাকরি দিই, আমাদের পশ্চিমবঙ্গে বহু চাকরি দেওয়া হয়েছে, সমস্ত ক্ষেত্রে এমপ্লয়মেন্ট হচ্ছে, আমাদের লক্ষ্মী ভান্ডার দেওয়া হচ্ছে, আমাদের যুবশ্রী দেওয়া হচ্ছে। বলুন। একটা আমার ছোট প্রশ্ন আছে। গত 10 বছর থেকে আপনাদের প্রশ্ন কি শুধু বিজেপিকে? হ্যাঁ, প্রতিনিধিকে, উনারকে বলতে হবে না, 1 মিনিট বলতে দেন। 10 বছর থেকে দেশে ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী আছে। 10 বছর আগে আর বলতে দে না, গত 10 বছরে যুব সমাজের জন্য, মহিলাদের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার কি করেছে? একটা কোনো প্রকল্পের নাম যদি ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি আমাকে আজকে বলতে পারেন তো। বেশ 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 আমি ইন্টারনেট থেকে এখন সার্চ করে বের করলাম ইন্ডিয়ান ইকোনমি। আপনি যত বড় শিক্ষিত হন, আপনার ইকোনমি নিয়ে আপনাকে পড়াশোনা করা দরকার। আপনাকে আমি পাঠিয়ে দেবো এরপর। এটা তর্কের বিচারে না, সত্য কথা বলার সাহস রাখুন। বয়স বেড়ে যাচ্ছে, বয়সের সঙ্গে সঙ্গে আমাদের সত্য কথা বলার অভ্যাস করতে হয়, সেটাই করুন। ইন্ডিয়ান ইকোনমি কি পজিশনে আছে সেটা জানুন, তারপর বলুন। মিথ্যা কথা বা জুলমাবাজি দিয়ে আপনি কোনোদিন ডিবেট জিততে পারেন, কিন্তু ভোটে কখনো জিততে পারবেন না। ভারত মাতা কি। বেশ 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 আপনার কাছে যাবো। বিজেপি প্রতিনিধির কাছে আমার একটা কোশ্চেন রয়েছে। গোটা ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, আজকের এই অবস্থায় দাঁড়িয়ে ভারতবর্ষের কৃষকরা রাজপথে কেন, এই প্রশ্নের আমি উত্তর চাচ্ছি। বিজেপি থেকে উত্তর নেব। প্রশ্নটা শুনতে পেয়েছেন? আমি আমার দাদাকে একটা সংক্ষেপে আমি উত্তর দিয়ে দিচ্ছি। দাদারা জানেন না যে ভারত সরকার অর্থাৎ মোদিজির এই সরকার কৃষকের জন্য কত ভালো ব্যবস্থা করেছে। আজকে কৃষক সম্মান নিধির মাধ্যমে কোটি কোটি কৃষক উপকৃত হচ্ছে। আজকে উনি ভুলে যাচ্ছেন যে এই রাজ্যে আজকে প্রতিটা ক্ষেত্রে এই তৃণমূল কংগ্রেসের যে নৃশংস ব্যবস্থাতে হাজার হাজার কৃষক আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে।
কেন্দ্রে কেন্দ্রে কৃষকরা তাহলে আন্দোলন কেন করছে? দেখুন, আন্দোলন একটা গণতান্ত্রিক অধিকার। যে কোনো ব্যক্তি যে কোনো প্ল্যাটফর্মে কোনো আন্দোলন করতে, আন্দোলন মানুষ কখন করে? আমি এই একটা কথাই বলছি, বিরোধীরা আন্দোলন করবে, সেই আন্দোলন আমরা কৃষক আন্দোলন বিরোধীদের নয়। অবশ্যই। রাকেশ টিকায়েত বিরোধী দল? হ্যাঁ, রাকেশ টিকায়েত কোনো বিরোধী দলের লোক? আমি আবার একটাই কথা বলছি, যে কৃষকের যে ব্যবস্থা এই ভারত সরকার যেটা করেছে, যেটা অতীতে বিগত 50 বছরের কোনো সরকার ভারতবর্ষে কৃষকদের নিয়ে ভাবেনি, যেটা ভারত সরকার বর্তমান মোদী সরকার ভেবেছে। তাই মুসলিমীয় কিছু অসাধু ব্যক্তি তারা ভারতবর্ষকে উত্তপ্ত করার জন্য এই ধরনের কৃষক আন্দোলনের নামে একটা জবরদখল করে যাচ্ছে। বেশ বেশ বেশ, সবাইকে সুযোগ দিয়েছিলাম, সবাইকে সুযোগ দিয়েছি। এবার কংগ্রেসের কাছে একটা প্রশ্ন আছে, শুনে নি। সবাইকে সুযোগ দিয়েছিলাম, আসবো, আবারও আসবো। কংগ্রেসের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে, আসবো। সবাইকে সুযোগ দিয়েছি তো, সবাইকে সুযোগ দিয়েছি। কংগ্রেসের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে, কংগ্রেসের কাছে প্রশ্নটা করে নি। আপনাকে একটা প্রশ্ন করতে চাইবো, আপনারা বাকি সবার দিকে আঙুল তোলেন, আপনারা বলেন যে কেন্দ্র সরকার এই করছে, রাজ্য সরকার এই করছে, তাহলে কৌস্তব বাগচি কেন দল ত্যাগ করছে বলুন? দেখুন, ব্যক্তিগত কোনো ব্যক্তির সিদ্ধান্ত নিয়ে আমি কোনো আলোচনা করব না এখানে দলের, সেটা তার কৌস্তব বাগচি বলতে পারবে কেন সে দল ত্যাগ করেছে। 2004 সাল থেকে সম্ভবত তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত। আমি আপনাকে বলি, এখানে যে আমাদের পিছনে ব্যানারটা আছে, তার 24-এর মহারণ কার দখলে সিংহাসন, এর উত্তরটা আমি আপনাকে দিতে এসেছিলাম। এটার মধ্যেই পড়ছে, আমি দিয়ে এটার মধ্যেই পড়ছে। আমি সেই উত্তরটা আপনাকে দিয়ে যাব। সেটা হচ্ছে যে কেউ বলছেন বিশ্বগুরু হয়ে গেছে। আমার প্রশ্ন, দলত্যাগী কংগ্রেস কেন হচ্ছেন? দল ত্যাগ কোনো ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্তের উপরে আমি ব্যক্তিগত টিপ্পণী রাখবো না। যারা দলত্যাগ করছেন তারা চিঠির মধ্যে লিখে দিয়েছেন সে কেন দলত্যাগ করেছেন, সেটা সে বলতে পারবে, তার চিঠিটা আপনি পড়ে নেবেন। আমি পড়েছি, আপনি পড়েছেন? আমি পড়িনি। কোনো ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্ত আমি পড়ার প্রয়োজন মনে বোধ করিনি। কিন্তু আপনাদের দলে থাকলে পরে নিশ্চয়ই দলত্যাগ এভাবে করতে দিতেন না আপনারা, তাই তো? আমি কেউ দলত্যাগ করছে বা কেউ দলে যোগ করলে আমি তাকে জিজ্ঞেস করি না, ভাই তুমি কেন আমার দলে যোগ করছো? তোমার আমার দলে যাকে তাকে আপনারা জয়েন করিয়ে নেবে। তোমার আমার দলের সিদ্ধান্ত আদর্শ যদি ভালো লাগে, আমার দলের আদর্শকে যদি তোমার মনে হয় যে এই আদর্শে চলতে পারবে। 2004 সাল থেকে একটা মানুষ ক্রমাগত কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেন, তিনি হঠাৎ করে কংগ্রেস ছেড়ে দিলেন, আপনারা আত্মসমালোচনা করবেন না? না, কেউ ব্যক্তি কেন ছাড়লেন এটা কোনো ব্যক্তির একজনের রেজিগনেশনের উপরে আমরা আলোচনা করব না। আমরা সার্বিকভাবে অদিত চৌধুরীর কথা কি বলবেন? সার্বিকভাবেই এটার উপর পর্যালোচনা করি। প্রত্যেক বছর আমাদের যখন পর্যালোচনা হয় জেলা ভিত্তিক, রাজ্য ভিত্তিক, তখন আমরা এটা নিয়ে। ন্যায় যাত্রা কতটা সাকসেসফুল বলে আপনি মনে করেন? এটাই বলছি, ন্যায় যাত্রাটা নিয়েই আমি বলতে চেয়েছিলাম যে ভারতবর্ষের মানুষের এই যে আজকের দিনে যে আপনারা বলছেন 2024-এর মহারণ কার দখলে সিংহাসন দখলে তারই হবে যে ভারতবর্ষের মানুষকে ন্যায়ের রাস্তা দেখাতে পারবেন। ভারতবর্ষের ভোটারদেরকে ভারতবর্ষের মানুষদেরকে এই বিশ্বাস দিতে পারবে যে ভারতবর্ষের নাগরিক হিসাবে তুমি আগামী দিনে এই দেশের সরকারের কাছ থেকে ন্যায় পাবে। সেটা শিক্ষাক্ষেত্রে ন্যায়, স্বাস্থ্যক্ষেত্রে ন্যায়, কর্মসংস্থানে ন্যায়, দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে ন্যায়, যেখানে কিনা চীন ভারত আক্রমণ করবে না, চীন ভারতের ভূমি দখল করবে না, যেখানে মণিপুরের মতন জায়গায় আগুন জ্বলবে না। এই ধরনের পরিস্থিতিগুলো যে আমরা দেশের যুবককে কর্মসংস্থান দিতে পারবো। ন্যায়ের ক্ষেত্রটা কি? রাহুল গান্ধী যে ন্যায় যাত্রা করলেন তার একটা ক্ষেত্র ছিল, সেই ক্ষেত্র ছিল যে যুব সমাজের প্রতি আমরা ন্যায় দিতে পারবো কিনা, অর্থাৎ যুব সমাজকে এমপ্লয়মেন্ট দিতে পারবো কিনা। আমাদের মহিলাদের প্রতি ন্যায় ছিল যে মহিলারা সুরক্ষিত বাড়ি থেকে বেরোতে পারবে কিনা, মহিলাদেরকে পথে ঘাটে বেরোলে তাদেরকে ধর্ষণ হতে হবে না, তাদেরকে আগুন জ্বালিয়ে দেওয়া হবে না। মহিলাদের ক্ষেত্রে এই সুরক্ষা, এই ন্যায় আমরা দিতে চেয়েছিলাম। স্বাস্থ্যক্ষেত্রে আমরা সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নকে আরো প্রগতিশীল করতে চেয়েছিলাম। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আরো নতুন যে ধরনের এখন শিক্ষার ক্ষেত্রে গৈরিকীকরণ হচ্ছে আমরা তার বিরোধিতা করেছিলাম। অগ্নিবীর প্রকল্প যেটা কেন্দ্র সরকার চালু করেছেন, আমরা মনে করেছি সেই প্রকল্পটা একটা ভুল প্রকল্প। আমরা ভারতবর্ষের জনসাধারণকে মনে করিয়ে দিতে চাই যে কংগ্রেস 24-এর মহারণে কংগ্রেস ক্ষমতায় আসলে অগ্নিবীর প্রকল্পকে বাতিল করে নতুন পদ্ধতির মাধ্যমে, অগ্নিবীরের পরিবর্তে নতুন পদ্ধতির মাধ্যমে সেনাবাহিনীতে যোগদান হবে। এই যে ভুল অগ্নিবীর প্রকল্প, আমরা এটার বিরোধী। এরকম করে শিক্ষার ক্ষেত্রে
চাকরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের কর্মসংস্থান, বেসরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে, শিল্পর ক্ষেত্রে আমরা আরো শক্তিশালী ভারত গড়ব, ভারতের অর্থনীতিকে আরো এগিয়ে নিয়ে যাব। এই অঙ্গীকার নিয়ে আগামী 24-এর মহারণ কংগ্রেসের নেতৃত্বে সরকার গড়বে, এই অঙ্গীকার এখানে জানিয়ে গেলাম। বেশ বেশ, একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। এবার সবার কাছে যারা যারা প্রতিনিধি এখানে আছেন তাদের সবার থেকে জানার চেষ্টা করব আজকে আমাদের যা স্লট 24-এর মহারণ কার দখলে সিংহাসন, আর সিংহাসন পেতে গেলে উন্নয়ন অত্যন্ত দরকারি। যদি সত্যি সত্যি এইখানে থাকা যারা প্রতিনিধি রয়েছেন আপনারা প্রত্যেকে যদি সত্যি সত্যি আপনাদের দল সুযোগ পায়, তাহলে এই শিলিগুড়ির জন্য আপনারা কি করবেন, তার কারণ এখানকার উন্নয়নও অত্যন্ত হওয়া দরকারি। আপনার কাছে আসবো। আচ্ছা বেশ, শেষ প্রশ্নটা নিয়ে নেব, শেষ প্রশ্ন নেব। দয়া করে কেউ কোনো স্লোগান এখন ব্যবহার করবেন না, আশা রাখবো কেউ কথা অমান্য করবেন না, তাই তো? বেশ, আপনার প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে বিজেপি যে গভর্নমেন্ট আছে, যে গভর্নমেন্টটা এতদিন থেকে ওই যে ধুকধাক ওই করে করছে, আমি প্রশ্ন করতে চাচ্ছি কি যে বিশ্বগুরু কোন জায়গা হয়েছে? আমাদের যে নেবারিং কান্ট্রিজ, যেটা পড়োশী দেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, যত দেশ আছে সমস্ত দেশ আমাদের সাথে এখন রিলেশন খারাপ আছে। তো কি করে মানে এখন বিশ্বগুরু হয়েছে, এটা প্রশ্ন। বেশ বেশ, প্রশ্নের উত্তর তো নেব, অবশ্যই নেব, কিন্তু একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। এবার প্রত্যেকে কি উন্নয়ন করবেন যদি সুযোগ পান সেটা জানার চেষ্টা করব এক এক করে। 1 মিনিট সময়ের মধ্যে আপনারা শেষ করবেন। বা প্রথম সুযোগ দেব, যদি বামফ্রন্ট আসে ক্ষমতায় তাহলে আপনারা কি কি অঙ্গীকারবদ্ধ? শুনুন, আমরা ওই যে আমার বিজেপি বন্ধুরা আমরা দিবা স্বপ্ন দেখি না, আমরা দিবা স্বপ্ন দেখি না, আমরা যা কঠিন বাস্তব সেটা ভেবেই আমরা কথা বলি। আমরা কখনো ওই বলি না এবার 400 পার, এবার 200 পার, এসব অবাস্তব কথাবার্তা আমরা বলি না। আমরা যেটা বলি সেটা হচ্ছে যে গণতান্ত্রিক দেশ, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ। আপনারা 300-400 পার করতে পারেন, এত ভয় কেন? অমুক দলের লোককে ঢুকাচ্ছেন, তমুক দল লোককে ঢুকাচ্ছেন, অমুক জোটকে ভেঙে নিয়ে আপনারা জোট করছেন, কেন এত ভয় পাচ্ছেন? মোদি ভয় পাচ্ছে যে তার প্রতি সরকার থাকবে কিনা, সেই কারণে আজকে বিভিন্ন ভাঙছে আর বিভিন্ন জায়গায়। আজকে আপনারা যে হিমাচল প্রদেশে যা করলেন সেটা একটা ভয়ঙ্কর কাজ। সরকার ভাঙছে, গণতান্ত্রিক সরকার হিমাচল প্রদেশ, আমার সরকার নয়, একটা গণতান্ত্রিক পদ্ধতি নির্বাচিত সরকার, সেই সরকারকে ভাঙার চক্রান্ত করছেন, এতে লজ্জা কি আছে? জিতুন, আপনারা ভোট পেয়ে জিতুন, জনগণের জনার্দন ভোট নিয়ে জিতুন, প্রধানমন্ত্রী হন, উন্নয়ন করতে, এরপর কোনো সন্দেহ নেই। আমার যেটা প্রশ্ন, আমাদের যদি আমরা পরিষ্কার কথা, গণতন্ত্র নেই ভারতবর্ষে, পশ্চিমবাংলায়, আমরা যদি আমাদের সমর্থন সরকার হয় তাহলে সেই সরকারের প্রথম কাজ হবে ভারতবর্ষে গণতন্ত্র ফিরিয়ে আনা, প্রথম কাজ। এই গণতন্ত্র না থাকার কারণেই আজকে ভারতবর্ষের সব জায়গায় দেখতে পাচ্ছি নানা রকম যে বিশ্ববাদ, সাম্প্রদায়িকবাদ এগুলো হচ্ছে, এগুলো আমরা দূর করতে হবে। বেশ, আপনার 1 মিনিট সময় শেষ। এবার একেবারে বিজেপির কাছে পরে আসবো, তার কারণ আপনারা তো কেন্দ্রেই আছেন। এবার একেবারে চলে যাব কংগ্রেসের কাছে। যদি আপনারা সুযোগ পান, যদিও আপনি এর আগে বলে ফেলেছেন অনেকগুলো কথা, কিন্তু এটা ছাড়াও আপনি কি বলতে চাইবেন শিলিগুড়ির জন্য কি কি করতে পারেন আপনারা? দেখুন, প্রথমত সমস্ত দার্জিলিংয়ে লোকসভা নির্বাচনে কংগ্রেস যদি ক্ষমতা আসে, কংগ্রেস ক্ষমতায় আসলে আমরা এর আগেও দার্জিলিংয়ের, আপনি জানেন যে যখন দাবা নরবুল্লাহ আমাদের এমপি ছিলেন, তখন আজকের দিনে যে দার্জিলিংয়ের জলের ব্যবস্থাটা যেটা ডেভেলপ করেছে, আজকের দিনে দার্জিলিংয়ে জলের যে অ্যাভেলেবিলিটি আছে সেটা কিন্তু দাবা নরবুল্লাহ প্রকল্প নিয়ে সেই প্রকল্পটাকে করেছিলেন 50 কোটি টাকা খরচা করে, তবেই দার্জিলিংয়ে আজকে সেই জলের প্রকল্প আছে। আমরা শিলিগুড়িতে আমার মনে হয় যে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম দরকার, একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নিয়ে যেখানে কিনা ক্রিকেট, ফুটবলের আন্তর্জাতিক আসরগুলা বসতে পারবে। শিলিগুড়িতে একটা আমাদের চিন্তাধারার মধ্যে আছে কংগ্রেস পার্টির, যে শিলিগুড়িতে যাতে কোনো একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করা যায়। 2, উত্তরবঙ্গ থেকে আমাদের এইমস যে হসপিটালটা হওয়ার কথা ছিল, সেটা উত্তরবঙ্গ থেকে নরেন্দ্র মোদী এবং দিদিমণি মমতা ব্যানার্জি দুজনের চক্রান্তে, মমতা ব্যানার্জি এবং দিদিভাই এবং মোদী ভাইয়ের চক্রান্তে উত্তরবঙ্গ থেকে যে এইমসটা চলে গেছে কল্যাণীতে, আমরা আরও একটা এইমস ধাঁচের
এইমসের সমমান সম্পন্ন একটা হসপিটাল যাতে শিলিগুড়িতে হয়, তার জন্য আমরা এই কেন্দ্রে ক্ষমতা আসলে শিলিগুড়ি বা শিলিগুড়ি তৎসংলগ্ন এলাকায় এইমসের ধাঁচের সমমানের যাতে একটা হসপিটাল, তার ব্যবস্থা আমরা কংগ্রেসের পক্ষ থেকে দাবি রাখবো যাতে সেটা করা হয়। এছাড়াও এখানে একটা শিলিগুড়ি একটা এডুকেশন হাব, আমরা শিলিগুড়িতে একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব অলরেডি রেখেছি। আমরা দাবারুল্লাহ ক্ষমতায় থাকাকালীনই আমরা শিলিগুড়িতে যাতে একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হয়, আমরা তার একটা প্রপোজাল রেখেছিলাম। আমরা যদি 2024-এর নির্বাচনে কংগ্রেস যদি ক্ষমতায় আসে, তাহলে 3টা জিনিস শিলিগুড়ির জন্য আমরা করব। তার প্রতিশ্রুতি আজকে এখানে দিয়ে যাচ্ছি। একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শিলিগুড়িতে যাতে হয়, তার ব্যবস্থা আমরা করব। একটা এইমসের মানের হসপিটাল যাতে শিলিগুড়িতে হয়, তার ব্যবস্থা আমরা করব। এবং একটা বিশ্বমানের একটা স্টেডিয়াম আমরা শিলিগুড়িতে করব। এই অঙ্গীকার রেখে, এই প্রতিশ্রুতি রেখে আগামী 24-এর নির্বাচনে কংগ্রেস পার্টির জয়কে সুনিশ্চিত করার জন্য যা যা করার আমরা সেটা করব এবং আগামী দিনে আমরা ক্ষমতায় আসবো, এটা ধরে নিয়েই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বেশ, এবার একেবারে হয়ে গেছে, শেষ। বিজেপির কাছেই আসবো। আপনারা অলরেডি কেন্দ্রে আছেন 2019 থেকে আবার 2024 চলে এলো। আবারও যদি আসেন, যে কাজগুলো শিলিগুড়ির জন্য এখনো হয়নি, এই যে ওভারব্রিজের কথা বলা হচ্ছে, সেটা কি হবে? এখানে দাঁড়িয়ে আপনি সেই প্রতিশ্রুতি, শুধু প্রতিশ্রুতি নয়, এটা করতে পারবেন, হ্যাঁ কি না, উইথ 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট। দেখুন, প্রথম কথা, ভারতীয় জনতা পার্টি প্রতিশ্রুতিতে বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। সেটা আপনারা দেখছেন। যেটা বলা হয়েছিল যে এই যে দার্জিলিং মোড়ের যানজট সমস্যা নিরসনের জন্য, দেখুন সেটা কাজ চালু হয়ে গেছে। এবং রাঙাপানি রেলগেটের জন্য, রাঙাপানি রেলগেট আমরা ক্ষমতায় আসার সাথে সাথে আপনাদের এখানে লিখিত দিয়ে যাব বিরোধীদের কাছে, যে আমরা সেই বছরের মধ্যেই যদি রাজ্য সরকার আমাদের সাথে সহযোগিতা করে, তবে আমরা জিতার 2 মাসের মধ্যে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করে দেব। এবং যিনি কংগ্রেসী বন্ধু বললেন যে উনারা তো 50 বছর এই ভারতবর্ষে ক্ষমতায় ছিল, তো আজকের দিনে নরেন্দ্র মোদী চোখে আঙুল দিয়ে গোটা ভারতবর্ষকে দেখাচ্ছে কিভাবে ওই রাজকুমারদেরকে রাস্তায় বের করতে লাগে। আজকে গান্ধী পরিবার রাস্তায় বেরোতে বাধ্য হয়েছে, কার জন্য? মোদিজির জন্য। কারণ মোদিজির উন্নয়ন দেখার জন্য আজকে গান্ধী পরিবার রাস্তায় বেরিয়েছে। তাই ভারতীয় জনতা পার্টি এই 2024 সালে 400-র উপরে সিট নিয়ে ক্ষমতায় আসবে এবং উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন সেটা ভারতীয় জনতা পার্টি করবে। বেশ, এবার আমরা তৃণমূল কংগ্রেসের শুনবো। আর সুযোগ নেই। এবার একেবারে প্রশ্ন উঠছে, আপনারা ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় 42টির মধ্যে 42টি চায়, এরকম কথাও বলেছেন। এবার প্রশ্ন উঠছে, কি বলবেন? আপনার 1 মিনিট স্ট্যান্ড পয়েন্ট শুরু। আমাদের নেত্রী কখনোই বলেনি যে আমরা এনডিএ থেকে বেরিয়ে গেছি। এনডিএ সমর্থক হিসাবে তৃণমূল কংগ্রেস ছিল। শুধু একলা চলার কথা বলেছেন? হ্যাঁ, শুধু একলা চলার কথা বলেছেন? না, একলা চলো পশ্চিমবঙ্গে বলা হয়েছে, কিন্তু ইন্ডিয়া জোট ছাড়ার কথা বলা হয়। ভোটের পরে আবার একত্রিত হতে পারে? আমাদের ভোটের পরে তো ইন্ডিয়া জোট আছে, ইন্ডিয়া জোট নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই। আমরা ইন্ডিয়া জোটে আছি এবং ইন্ডিয়া জোটে থাকবো। আগামী দিন ইন্ডিয়া জোটে সরকার গঠন করলে আমরা সেখানে একটা অংশগ্রহণ করবে। কিভাবে করবে সেটা আমাদের নেত্রী ঠিক করে দেবেন কিভাবে করবে। কিন্তু আমার বিজেপি বন্ধুদের কাছে প্রশ্ন, 2009 থেকে শুরু করে 2024 অবধি তাদের এমপি ক্ষমতায়, আজকে তারা বলছেন রেলগেট করে দেব। এতদিন তারা কি করলেন? 9 থেকে 14, 14 থেকে 21, 19 থেকে আজকে 2024। তাহলে তাদের সেটা করা দরকার ছিল। তারা মিথ্যে কথা বলছে। তারা প্রথমে বলছিল 2014-তে আমরা ক্ষমতায় আসলে 15 লক্ষ টাকা দেব। কোনো অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা আজ অব্দি এসছে? তারা এসে বলেছিলেন মেহুল চোকসি, তারা এসে বলেছিলেন আমরা তাদের সবাইকে, যারা আমাদের ভারতবর্ষের টাকাকে নিয়ে গেছেন বাইরে, মেহুল চোকসি থেকে শুরু করে তাদের প্রত্যেকেই ভারতে ধরে নিয়ে আসবেন, তাদের টাকা জনগণের মধ্যে ভাগ করে দেওয়া হবে। তার একটা টাকাও ভাগ করেছে। তারা বলেছিলেন ডিজেলের দাম কমাবে,
তারা বলেছিলেন পেট্রোলের দাম কমাবে, তারা বলেছিলেন যে আমরা ভারতবর্ষে প্রতি বছর 2 কোটি মানুষের চাকরি দেব, তার একটা প্রতিশ্রুতি যিনি পালন করেনি তা সম্পূর্ণ মিথ্যা কথা। কিন্তু আমাদের নেত্রী 2008-এর 8ই ফেব্রুয়ারি যে বাজেট পেশ করেছেন, যে 100 দিনের টাকা যে বিজেপি গভর্নমেন্ট আটকে রেখেছে, যে আবাস যোজনার টাকা বিজেপি গভর্নমেন্ট আটকে রেখেছে, যেই টাকার জন্য সারা বাংলার মানুষ জ্বলছে, সারা বাংলার মানুষ আজকে ক্ষুধায় নিপীড়িত, 100 দিনের টাকা আমাদের নেত্রী আমাদের কোষাগার থেকে প্রত্যেকটা মানুষকে সেই টাকাটা মিটিয়ে দিচ্ছে। কিন্তু বিজেপি সরকার 100 দিনের কাজ করার কথা বলে কাজ করিয়ে নিয়ে টাকা দেয়নি। আমরা আবাসনের টাকা প্রত্যেকটা মানুষকে পৌঁছে দেব, সেই আবাসনের টাকা তাদেরকে পৌঁছে দেব। বিজেপি যদি মনে করে থাকে যে টিএমসি কথা অন্যায় করেছে, টিএমসি যদি কোনো অপরাধ করে থাকে, তাদের এগেন্সে এফআইআর না করে সাধারণ মানুষকে কেন হয়রানি করা হচ্ছে, এই প্রশ্ন আমার বিজেপি বন্ধুদের কাছে রয়েছে। বিজেপি এই প্রশ্নের উত্তর দেবেন, আমি এই আশা রাখবো। 100 দিনের টাকা কেন বন্ধ করা হলো? ক্ষমা প্রার্থী। একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি, আর কারো প্রশ্নের উত্তর কারো থেকে নিতে পারবো না। বেশ বেশ, শেষটা তো করতে দিন। বেশ, একেবারে যেটা একেবারে অন্তিম লগ্নে এসে আপনাদের যেটা জানাবো, একেবারে 24-এর মহারণ কার দখলের সিংহাসন, এই বিষয়টি নিয়ে চর্চা চলবে, রাজ্য রাজনীতি সরগরম হবে, কিন্তু শেষ হাসিটা তারাই হাসবেন যাদেরকে এত 5 বছর ধরে, গত 5 বছর ধরে যারা মানুষকে হাসিয়েছেন, তার কারণ শেষ কথাটা বলবেন জনতা জনার্দন। এই কথা বলেই আজকের এই স্পেশাল শো শেষ করছি। নমস্কার।